মধ্যরাতে কুরুক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, ১.৫ ঘন্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের কর্মসূচি। অবশেষে ক্যাটাগরি 9-এ শাহ আমানত বিমানবন্দর সব ধরনের বিমান অবতরণ উড্ডয়নের সক্ষমতা অর্জন, রানওয়ের সামর্থ্য 90 PCN, বাড়ল অগ্নি নির্বাপন সক্ষমতাও। ঝড় বৃষ্টির রাতে ডাকাতি, টার্গেট জলজটে ডুবে থাকা রাজধানীর বিভিন্ন এলাকা, কাজ সারতে অকেজো করা হয় সিসি ক্যামেরা, পুলিশের জালে চক্রের 5 সদস্য। এবং গুলিতে আহত হওয়ার পর কানে ব্যান্ডেজ নিয়ে জনসমক্ষে ট্রাম্প, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পেলেন দলের চূড়ান্ত মনোনয়ন, রানিং মেট করলেন ওহাইওর সিনেটর জেডি ভ্যান্সকে। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন সাংবাদিক সহ অন্তত 30 জন। মধ্যরাতে ক্যাম্পাসের ভিসি ভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা অবস্থান নেয়। পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। দিনব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সোমবার দিনের কর্মসূচি শেষ হলেও রাতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনের দাবি, সোমবারের ঘটনায় অন্তত 500 নেতাকর্মী আহত হয়েছেন। আর আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, যৌক্তিক আন্দোলনে আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করলে ফল শুভ হবে না। রাতেও থমথমে পরিস্থিতি বিরাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা, দিতে থাকেন নানা স্লোগান। আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের প্রায় 500 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করে ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। ছাত্রলীগের 100 জন অধিক নেতাকর্মীর রুমগুলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কক্ষ কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার যে বাস্তবতা তৈরি হলো, এর পুরো দায়ভার এই দায়িত্ব জ্ঞানহীন এই প্রফেশনাল আন্দোলনকারীদেরকে বহন করতে হবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, রাতেও তাদের উপর হামলার চেষ্টা করা হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। আর কোনো হামলা হলে তার কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাদ্দাম হোসেন, শেখ ইনান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজারুল কবির শয়ন কিংবা যে আমাদের সৈকত রয়েছেন, তাদের সবাইকে এই দায়গুলো নিতে হবে। তারা পরিকল্পনা করে এই কাজগুলো করছে। আগামীর যে কোনো দিনে যদি এরকম অন্যায়ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয়, আমরা আজকে ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকব তাদেরকে ফু মেরে উড়িয়ে দেওয়ার জন্য। এদিকে সারা রাত সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা বাতিলের দাবিতে আজ বিকেল 3টায় সারা দেশের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় অভিযোগ করে বলেন, কোনো উস্কানি ছাড়াই ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। এতে 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় সারা দেশের সব শিক্ষার্থী ও সাধারণ মানুষকে পথে নেমে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা। সারা দেশে মর্মান্তিকভাবে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো। আমার ক্যাম্পাসের বোনেরা, আমার ক্যাম্পাসের ভাইয়েরা যখন তার ক্যাম্পাসের ভেতর একটি যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করে, তখন বাসে করে, ট্রাকে করে আসা টোকাইরা তাদের উপর হামলা করে। যেই ভিসি এবং প্রক্টর আমার বোনদের নিরাপত্তা দিতে পারেনি, আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব। পরিকল্পিতভাবে বহিরাগত অছাত্র এনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে। হামলা
এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। ডাকাতির জন্য তারা বেছে নেয় ঝড় বৃষ্টির রাত। টার্গেট করা হয় জলাবদ্ধতা আছে এমন এলাকা, মুখে থাকে মাস্ক, গায়ে থাকে বোরকা। অত্যন্ত চতুর চক্রটি ডাকাতির আগে টার্গেট বাড়ির সমস্ত সিসি ক্যামেরা অকেজো করে দেয়। মাস দুয়েক আগে এক বৃষ্টির রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি বাসায় ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতারের পর এ তথ্য জানতে পেরেছে পুলিশ। বুলবুল রেজার রিপোর্ট। 27 মে রাত 2:35 রাজধানীর যাত্রাবাড়ির শনিরাখড়া এলাকা। রাতভর বৃষ্টির কারণে পানিতে ডুবে গেছে মূল সড়ক সহ অলিগলি। তখনও বৃষ্টি ঝরছিল। এই বৈরী আবহাওয়ার মধ্যেই একটি সাদা প্রাইভেট কার থামে বাড়িটির সামনে। গাড়ি থেকে নামে 3 জন, সবার মুখে মাস্ক। ওই একই সড়কে আরেকটি পিকআপ থেকে নামে আরো 6 জন, সবার মাথায় ছাতা। তারাও একে একে ঢুকে পড়ে ওই বাড়িটিতেই। 30-40 মিনিট পর তাদের সবাইকে বেরিয়ে যেতে দেখা যায়। ততক্ষণে বাড়িটি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, বিদেশি মুদ্রাসহ মূল্যবান সামগ্রী ডাকাতির কাজ শেষ তাদের। ঘটনার 2 মাসেরও বেশি সময় পর ডাকাত দলটির 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাইভেট কারে একটা সিগনিফিক্যান্ট একটা সাইন ছিল, আমরা সেই সাইনটি ধরেই আমরা গত 2 মাস যাবৎ খোঁজাখুঁজি করি এবং যাত্রাবাড়ি থানার একটি চৌকস টিম মোর দেন 500 গাড়ি চেকব্যাক করে এই প্রাইভেট কারটির সন্ধান পায় গত পরশুদিন কাকরাইল স্কাউট মার্কেটের সামনে। মামুন চৌকিদার নামে যে ছেলেটি, সেই ছেলেটি বেসিক্যালি ডাকাতের সর্দার এবং সে বিভিন্ন জেলায় ডাকাতিতে অংশগ্রহণ করে। পুলিশ বলছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বিশেষ করে মুষলধারে বৃষ্টির রাত তারা বেছে নেয় ডাকাতির জন্য। জলাবদ্ধতা আছে এমন এলাকার কোনো বাড়ি টার্গেট করা হয়। যেই রাতে নর্মাল পুলিশের মুভমেন্ট কম হতে পারে এবং সার্বিকভাবে একটি বৈরী পরিবেশ থাকে, সেই বৈরী পরিবেশটির রাত্রটাকেই তারা বেছে নেয়। বৃষ্টির মধ্যেই তারা কিন্তু মোহাম্মদপুরে আলোচনায় বসে যে আজকে রাতে তারা ডাকাতি করলে অনেকটা তাদের সফলতা আসতে পারে। কোন বাসায় ফাঁকা থাকে, কোন বাড়িতে সম্পদ থাকতে পারে, কোন বাড়িতে বাড়িওয়ালা অসুস্থ, হসপিটালে অথবা ঢাকার বাইরে অবস্থান করে, এই তথ্যগুলি দেওয়ার দায়িত্ব থাকে একটা গ্রুপের। ডাকাত দলটি এর আগেও রাজধানীতে ঝড় বৃষ্টির রাতে ডাকাতির কথা স্বীকার করেছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক রূপ পাওয়ার 2 যুগ পর অবশেষে ক্যাটাগরি 9-এ উন্নীত করে সব ধরনের বিমান অবতরণ এবং উড্ডয়ন সক্ষমতার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারলাইন্সগুলোর চাহিদা অনুযায়ী রানওয়ের সামর্থ্য 64 থেকে 90 PCN-এ উন্নীত করার পাশাপাশি স্পেন থেকে আনা হয়েছে অত্যাধুনিক 3টি ফায়ার ফাইটিং ভেহিকল। শাখাউত টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদেব। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে পানি ছিটাতে ছিটাতে দ্রুত গতিতে ছুটে চলছে ফায়ার ফাইটিং ভেহিকেল, যেন বড় কোনো বিপর্যয় প্রতিরোধের চেষ্টা তাদের। আরেক অংশে পাইপ নিয়ে রানওয়ের দিকে নানা ভঙ্গিমায় পানি ছিটাচ্ছে বিমানবন্দরের কর্মচারীরা। এদেরকে আবার পানি ছিটানোর পাশাপাশি ফায়ার ফাইটিং ভেহিকেল পরিচালনায় সহায়তা করছে 3 বিদেশি। ইন্টারন্যাশনাল রুটের বড় ফ্লাইট নামাতে আগে সক্ষমতা বাড়ানো হয়েছিল, রানওয়ের প্রয়োজন ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থার সক্ষমতা বাড়ানো। এরই অংশ হিসেবে বিদেশ থেকে আনা হয়েছে 3টি অত্যাধুনিক গাড়ি। এইভাবেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ক্যাটাগরি 8 থেকে 9-এ উন্নীত করার অংশ হিসেবে বাড়ানো হচ্ছে অগ্নি নির্বাপন সক্ষমতা। অবশ্য আগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ক্যাটাগরি 7-এ থাকলে 8-এর সুবিধা পেত। একটা গাড়িতে 12,000 লিটার পানি, 1440 লিটার ফুম এবং 250 কেজি ড্রাই কেমিক্যাল পাউডার আছে। ওই অনুযায়ী ক্যাটাগরির চাইতে আমরা অনেক আপগ্রেড
অবস্থায় আছে এখন। এয়ারলাইন্সের বিধি অনুযায়ী বড় ফ্লাইট অবতরণ কিংবা উড্ডয়নের ক্ষেত্রে রানওয়ের সামর্থ্য 90 PCN নিশ্চিত করতে হয়। পাশাপাশি ফায়ার ফাইটিং ভেহিকেল থাকতে হবে কমপক্ষে 3টি। আগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের সামর্থ্য ছিল 64 PCN এবং ফায়ার ফাইটিং ভেহিকেল ছিল মাত্র 2টি। বর্তমানে রানওয়ের স্ট্রেংথ 90 PCN এবং ফায়ার ফাইটিং ভেহিকেল 5টিতে উন্নীত করা হয়েছে। ক্যাটাগরি 9 হওয়ার পরে যেটা হয়েছে, আমাদের সৌদি এয়ারলাইন্স, বিভিন্ন কাতার এয়ারওয়েজ প্লাস অন্যান্য যে এয়ারলাইন্সগুলো, তারা এখন স্বস্তিতে আছেন যে তারা এখন এখানে এসে ল্যান্ড করতে পারবেন এবং আমরা এটা যদি কোনো ইমার্জেন্সি হয় সাথে সাথে আমরা এটাকে সমাধান দিতে পারবো। 2000 সালে জাপানি সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ পাওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বছরে 16 লাখ যাত্রী যাতায়াতের পাশাপাশি 20,000-এর বেশি ফ্লাইট ওঠানামা করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভরা মৌসুমে বিপাকে পড়েছেন পঞ্চগড়ের চা বাগান মালিকরা। অভিযোগ উঠেছে সিন্ডিকেট করে বন্ধ রাখা হচ্ছে পাতা প্রক্রিয়াজাতকরণ কারখানা। এতে লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। আর চায়ের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ চলছে বলে জানায় চা বোর্ড। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। আধুনিক যন্ত্রে বাগান থেকে সংগ্রহ করা হচ্ছে সবুজ চা পাতা। বস্তায় ভরে তা নিয়ে যাওয়া হচ্ছে প্রক্রিয়াজাতকরণ কারখানায়। তবে ভরা মৌসুমে চা পাতা নিয়ে বিপাকে পড়েছেন বাগান মালিকরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে একটি কারখানা চালু রেখে সব কারখানা বন্ধ রাখা হচ্ছে। এমনকি অনেক কারখানা ভালো মানের কাঁচা চা পাতাও নিচ্ছে না। এতে লোকসানের শঙ্কায় বাগান মালিকরা। একই তো দাম পাই না, তার উপর আবার এখন একটা ফ্যাক্টরি খোলা, একটা ফ্যাক্টরি বন্ধ। 40% নিচে, 50% নিচে, এটাতে আমাদের খুব সমস্যা। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকছে কারখানা। এটা খোলা, ওটা বন্ধ। এটা আসলে হচ্ছে একটা যান্ত্রিক একটা থাকে, যেটা হচ্ছে কারখানাগুলোতে আসলে আমাদের মেশিনের যে কিছু প্রবলেম হতে পারে। সব ফ্যাক্টরি ব্যাংকের প্রচুর লোন নিয়ে ব্যবসাটা করছে। চায়ের মূল্য না থাকার কারণে, প্রাইস কম থাকার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে চায়ের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ চলছে বলে জানান চা বোর্ডের চেয়ারম্যান। শুধুমাত্র বৃষ্টিপাতের সময় হয়তো দুই পক্ষ বসে সামান্য কিছু ডিরেকশন করা যেতে পারে, অন্য সময় ডিরেকশন করা যাবে না। চা বোর্ডের তথ্য মতে 2000 সালে পঞ্চগড়ে চা চাষ শুরু হয়। বর্তমানে প্রায় 10,000 একর জমিতে বাণিজ্যিকভাবে চা বাগান রয়েছে। আর বর্তমানে জেলায় চা পাতা প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে 28টি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিজ দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন সদস্যরা ভোটের মাধ্যমে ট্রাম্পকে মনোনীত করেন। এছাড়াও এদিন ট্রাম্প নিজের রানিং মেটও ঘোষণা করেন। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। এদিকে একই দিন রাষ্ট্রীয় গোপন নথি সংক্রান্ত মামলা থেকেও রেহাই পেয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আততায়ীর গুলি থেকে বেঁচে ফেরার পর নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেন আহত ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। সম্মেলনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন ট্রাম্প। তিনি কতটা জনপ্রিয় তার প্রমাণ মেলে ভোটাভুটিতে। প্রায় 2,500 প্রতিনিধির সবকটি ভোটেই পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও প্রয়োজনীয় সংখ্যক 1,215টি ভোটের দরকার ছিল ট্রাম্পের। নিজের ছেলে এরিক ট্রাম্প যখন ফ্লোরিডার প্রতিনিধিদের ভোটের ফলাফল ঘোষণা করেন, তখনই চূড়ান্ত হয়ে যায় ট্রাম্পের প্রার্থিতা। তুমুল করতালি, হর্ষধ্বনি ও বাদ্য বাজিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানান সবাই। ডোনাল্ড ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রে 3 বার প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন। মার্কিন সংবিধান অনুযায়ী কেউ পরপর 2 বার প্রেসিডেন্ট হলে তিনি আর প্রার্থী হতে পারেন না। 2016 সালে হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রথম প্রেসিডেন্ট হন ট্রাম্প। পরের বার 2020 সালে বর্তমান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান। আর এই সুযোগটি কাজে লাগান ট্রাম্প। 2024 সালের জন্য রিপাবলিকান পার্টির হয়ে আবারও নির্বাচনে প্রার্থী হন। এর আগে ট্রাম্প নিজের রানিং মেট হিসেবে ওহাইওর সেনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। পরে রিপাবলিকান ডেলিগেটরা 39 বছর বয়সী তরুণ এই রাজনীতিককে ভোট দিয়ে তার মনোনয়ন চূড়ান্ত করেন।
রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের শুরুতে ট্রাম্পের জন্য প্রার্থনা করা হয়। দুদিন আগে পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী জনসভায় বন্দুকধারীর গুলি ট্রাম্পের কান ফুটো করে চলে যায়। অলৌকিকভাবে বেঁচে যান সাবেক এই প্রেসিডেন্ট। চলতি বছরের 5 নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প আরও একটি সুখবর পেয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার মামলা খারিজ করে দিয়েছে আদালত। ট্রাম্প এরপর আশা করছেন তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোও একে একে খারিজ হয়ে যাবে এবং তিনি খুব দ্রুতই আইনি জটিলতা থেকে মুক্ত হবেন। এদিকে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের পরে এখন সবার দৃষ্টি আগামী মাস অগাস্টের 19 তারিখের দিকে, যেখানে শিকাগো শহরে ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে জো বাইডেন কি প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের, নাকি নিজে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। আর তিনি যদি প্রার্থিতা প্রত্যাহার করে নেন তাহলে কে হবেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট, এ নিয়েই এখন আলোচনা সর্বত্র। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যরাতে কুরুক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, 1.5 ঘন্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের কর্মসূচি। এবং অবশেষে ক্যাটাগরি 9-এ শাহ আমানত বিমানবন্দর, সব ধরনের বিমান অবতরণ উড্ডয়নের সক্ষমতা অর্জন, রানওয়ের সামর্থ্য 90 NPCN, বাড়ল অগ্নি নির্বাপন সক্ষমতাও। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।